ওয়েলকাম টু জিপিডি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের আমি কিছু সাজেশন দেব। যেই সাজেশনগুলো তোমরা যদি ফলো করো অবশ্যই তোমরা গণিতে ভালো রেজাল্ট করার সক্ষম হবে। আর যেহেতু হয়তো কালকে অর্থাৎ সোমবার তোমাদের অনেকের গণিত পরীক্ষা রয়েছে অনেক স্কুলের। সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমার এই সাজেশনটা দেখে অনেকটা উপকৃত হবে। চলো দেরি না করে শুরু করি। আমরা প্রথমে সিলেবাসটা দেখে নিই। দেখো, তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টে 2025-এর সেকেন্ড ইউনিট টেস্টে কোন অধ্যায়গুলো পরীক্ষা হচ্ছে? তোমাদের অধ্যায়গুলো পরীক্ষা হবে 7 থেকে পরীক্ষা হবে 7। দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। এই অধ্যায়টা তোমাদের পরীক্ষা হবে 7 নম্বর, 7, 8, 9, 10। 8-এ রয়েছে ম্যাট্রিক্স পদ্ধতি, আর 9 হচ্ছে শতকরা পদ্ধতি, 10 হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, আর 11 হচ্ছে সুষম ঘনবস্তুর গঠন বিষয়ক ও জ্যামিতিক ধারণা। 12 নম্বর হচ্ছে 3টি সংখ্যার গসাগু ও লসাগু, আর 13 নম্বর হচ্ছে তথ্য সাজানো ও বিচার। 14 নম্বর হচ্ছে রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। আর 14 নম্বর হচ্ছে রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা হয়ে গেছে। 15 নম্বর দেখো ক্ষেত্র ও পরিসীমা নির্ণয়। আর দেখছি 16 নম্বর হচ্ছে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখার সম্পর্কিত ধারণা। এই পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে 16 পর্যন্ত। 7 থেকে 16 পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। আর যারা গণিত পারো না তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখো, এবং এখান থেকে তোমরা অনেকেই সফল হওয়ার সম্ভাবনা থাকবে। চলো আমরা দেখে নিই তোমাদের ক্ষেত্রে যারা গণিত অল্প পারো সেক্ষেত্রে তোমরা অবশ্যই গণিতে রেজাল্ট করবে কীভাবে, কোন বিষয়গুলো ভালো করে পড়ে গেলে বা প্র্যাকটিস করে গেলে তোমরাও গণিতের ভালো রেজাল্ট করতে পারবে। চলো আমি এছাড়াও প্রতিটা অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত ধারণা দেব যাতে তোমাদের পরীক্ষায় অনেকটা সাহায্য হয়। আর দেখো, প্রথমে আমি অতি সহজ থেকে শুরু করছি। দেখো, প্রথমে জ্যামিতিক অধ্যায়টা প্রত্যেক ছেলের ক্ষেত্রে জ্যামিতিটা মুখস্থ করলে তারা অবশ্যই জ্যামিতিতে অনেকটা ভালো রেজাল্ট করতে পারবে। আর জ্যামিতি এমন কিছু অপশান আছে যেগুলো করলে তোমরা অবশ্যই গণিতে ভালো রেজাল্ট বা পাস করতে পারবে। দেখো, প্রথমে 1 নম্বর দেখো, যারা তোমাদের 14 নম্বর অধ্যায় গণিত বইতে 14 নম্বর অধ্যায় রয়েছে, যে 14 নম্বর অধ্যায়টা দেখো, 14 নম্বর অধ্যায় হচ্ছে রেখা, রেখাংশ, রশ্মি, বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। এখান থেকে যদি তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা কিছু না কিছু অনেক ভালো নাম্বার পাবে। কেমন? রেখা কাকে বলে, রেখার চিত্র অঙ্কন করো। কেমন? রেখার সংজ্ঞা, রেখার চিত্র অঙ্কন করো। রেখাংশ কাকে বলে, কেমন? রেখাংশ কাকে বলে, আবার রশ্মি কাকে বলে, এদের প্রান্তবিন্দু সংখ্যা, এদের বেধ বা ব্যাসার্ধ কত আছে, বা এর কোন দিক অসীম আর কোন দিক সসীম, সেটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই সেটা পারবে। বিন্দু, এগুলো কি? বিন্দু জানি আমরা সমবিন্দু, সরলরেখা। এই সমবিন্দু সমরেখা কাকে বলবো সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি এরকম দিয়েছি, একটা সাজেশন করে দিয়েছি। দেখো, তোমরা অবশ্যই সরলরেখা কাকে বলে সেটা প্র্যাকটিস করবে, রেখাংশ কাকে বলে, রশ্মি কাকে বলে। তো রশ্মি, সরলরেখা, রেখাংশ, রশ্মি, এদের পার্থক্যটা করবে। এদের পার্থক্য তোমাদের একটা কি দুটো পার্থক্য পড়বে, আর এর চিত্রটা অবশ্যই তোমরা অঙ্কন করবে, আর চিত্র অঙ্কন করে তাদের নামকরণ করবে। যদি তোমাদের রশ্মি যদি হয়, রশ্মি বা সরলরেখা আমি অঙ্কন করলাম, এদিকে অসীম হচ্ছে, সরলরেখার কোনো ছেদ প্রান্তবিন্দু নেই। মনে রাখবে কী বললাম? সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই, এক্ষেত্রে তোমরা এ বি একটা দিয়ে দিলে। এ বি এরকম নামকরণ অবশ্যই দেবে। জ্যামিতিটা করবে সবসময় পেন্সিলে জ্যামিতি করবে। কখনোই জ্যামিতি অঙ্কনটা কখনোই তোমরা পেনে করবে না। কেমন? পেন্সিল দিয়ে করবে। আর এটা তোমরা, আর সরলরেখা যদি হয় তার কোনো প্রান্তবিন্দু নেই, কেমন? আর নামকরণটা এইভাবে দিয়ে দেবে, এ বি এরকম কোনো ইংরেজি অ্যালফাবেটের তোমাদের ব্লক লেটারে ইংরেজি অ্যালফাবেট তোমরা দিয়ে দেবে। তাহলে কী বললাম? সরলরেখা, সরলরেখাংশ আর রশ্মি এদের পার্থক্য করবে আর চিত্র করবে। আরেকটা করবে, দেখো এখানে এই অধ্যায়ে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে, সমবিন্দু সরলরেখা। তোমরা এই অধ্যায়ে এই 14 নম্বর অধ্যায়ে তোমরা অবশ্যই সমবিন্দু সরলরেখাটা পাবে, সেটা অবশ্যই মুখস্থ করে যাবে। সমবিন্দু সরলরেখা কাকে বলে? বারবার বলছে, এই প্রশ্নটা তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। চিত্রসহ কিন্তু সমবিন্দু সরলরেখার কাকে বলে সেটা তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে। তা 2 নম্বর দেখো, 2 নম্বর বললাম বিভিন্ন ঘনবস্তুর সংজ্ঞা, চিত্র, ভূমি, ধার, তল, শীর্ষবিন্দু সংখ্যা। অর্থাৎ যে কোনো ধরো আমরা বললাম আয়তঘনের তার ভূমি, তার ধার সংখ্যা কত, ভূমি কী ধরনের ভূমি, ত্রিভুজাকার না চতুর্ভুজাকার না পঞ্চভুজাকার ভূমি, তার ধার সংখ্যা কত, তার তল সংখ্যা কত, তার শীর্ষবিন্দু কতগুলো, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই 100% আসবে। তারপর চলো এখান থেকে কী আসছে দেখো, কোন ঘনবস্তু তোমরা প্র্যাকটিস করবে। আয়তঘন প্র্যাকটিস করবে, ঘনক প্র্যাকটিস করবে,
কেমন? আয়তঘনকের উদাহরণ হচ্ছে তোমাদের ইঁট। ইঁট হচ্ছে একটা আয়তঘন, তোমাদের বই, তোমাদের বাক্স এগুলো কিন্তু আয়তঘন। আর ঘনক কী হচ্ছে? ঘনক দেখো লুডুর ছক্কা ঘনক। আর প্রিজম তোমরা এই অধ্যায়ে দেখো 11 নম্বর অধ্যায়, 2-এর দাগের যে সাজেশনটা তোমরা ওইটা পাবে সম্পূর্ণ 11 নম্বর অধ্যায়ে তোমরা এইগুলো সবগুলো পাবে। তো টেক্সট বই তোমরা প্র্যাকটিস শিটটা ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলো দেওয়া আছে কোর্সে দেখি এবং নিজে করি ছাড়া যেগুলো দেওয়া রয়েছে সেগুলো সেই প্র্যাকটিস শিটগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। ঘনক, প্রিজম, পিরামিড এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। কেমন? এটা গেল তোমাদের আয়তঘন জানি আমরা, ইঁট। ঘনক হচ্ছে লুডুর ছক্কা। প্রিজমটা দেখো, প্রিজম তো তোমাদের বইতে রয়েছে, প্রিজমের ছবিটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আর পিরামিড তো আমরা জানি মিশরের পিরামিড, এগুলো চিত্র সহ তোমরা প্র্যাকটিস করবে। এর ধার সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা, এর তল সংখ্যা, কী ধরনের তল, আর ভূমিটা কী ধরনের হবে, তলটা কী ধরনের হবে। কেমন? বেশ, চলো। আর এর ধার সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা, ধার সংখ্যা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, অর্থাৎ অধ্যায় নম্বর 11টা ভালো করে প্র্যাকটিস করবে। যারা গণিতে একটু দুর্বল আছো মনে করো, তারা অবশ্যই এই দুটো অধ্যায়, অর্থাৎ অধ্যায় নম্বর 14 আর অধ্যায় নম্বর 11, এই দুটো অধ্যায় কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে দেখছি ট্যালি মার্ক আর স্তম্ভচিত্র। এটা কিন্তু যারা একটু গণিতে কম পড়ো, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রে। যদি পাস করতে চাও তারা অবশ্যই এই ট্যালি মার্কস আর স্তম্ভচিত্র অবশ্যই প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ট্যালি মার্ক বা স্তম্ভচিত্র এগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। দেখো তোমাদের এই ট্যালি মার্ক রয়েছে বা স্তম্ভচিত্র রয়েছে, কত নম্বর অধ্যায় রয়েছে? তোমাদের বইয়ে রয়েছে 138 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর অধ্যায়। 13 নম্বর অধ্যায় 138 নম্বর পেজে রয়েছে। দেখো যে এখান থেকে যে ট্যালি মার্কগুলো রয়েছে, দেখো ট্যালি মার্ক বা স্তম্ভচিত্র, এটা তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। তো এখানে রয়েছে দেখো এই 13 নম্বর অধ্যায়ে তোমরা কীভাবে প্র্যাকটিস করবে, কিছু সংখ্যা দিয়ে দেওয়া হলো, সেখান থেকে তোমাদের সাজাতে হবে তথ্য। তাহলে এখানে দিয়েছে দেখো, চিত্রটা দিয়ে দেওয়া হয়েছে যে এখানে যে চিত্রগুলো, এই প্র্যাকটিস সেটগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। আর এখানে কিছু সংজ্ঞা রয়েছে, আমি সেগুলো দাগ মেরে দিচ্ছি, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তথ্য সংগ্রহ করা কিভাবে হয়, অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে সংখ্যাগুলো সাজাতে হবে। দেখো প্রথম পরিবারে কজন আছে? 4 জন। দ্বিতীয় পরিবারে 6 জন। তাই এই করে মোট 20টা পরিবারের লোক সংখ্যা দেওয়া আছে। দেখো প্রতিটা পরিবারে, প্রথম পরিবারে 4 জন, দেখো এই 4 জন কি আর কোনো পরিবারে নেই? অবশ্যই আছে। আর এই 6 জন, দ্বিতীয় পরিবারে 6 জন, এই দ্বিতীয় পরিবারে 6 জন কি আর কোনো পরিবারে নেই? দেখো অবশ্যই আছে। দ্বিতীয় পরিবারের মতো এই 6 জন লোক কি আর অন্য কোনো পরিবারে নেই? অবশ্যই আছে। এক্ষেত্রে এতগুলো সমসাময়িক সংখ্যাগুলোকে একটা তথ্য বা টেবিলের সাহায্যে আমরা প্রকাশ করব। দেখো কি কি সংখ্যা আছে দেখিনি আমরা, দেখেছি সব থেকে ছোটো সংখ্যা কোনটা আছে? 3 আছে, 3 জন আছে। তারপরে এর থেকে বড় সংখ্যা, এর থেকে ক্রমশই তোমরা সাজিয়ে নেবে। 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 কি আছে? 8 আছে, 9 দেখি, 9 কোনো পরিবারে 9 জন সদস্য আছে? নেই, কোথাও নেই, 9 বাদ দেবে। এখানে দেখো সেরকম দিয়েছে, তো 3 জন আছে, 4 জন পরিবার, একটা পরিবারে 3 জন আছে, 4 জন আছে, 5 জন আছে, 6 জন আছে, 7 জন আছে, 8 জন আছে, 9 জন নেই। আর 3, 4, 5, 6, 7, 8 জন করে সর্বোচ্চ একটা পরিবারে 8 জন সদস্য আছে, আর সর্বনিম্ন আছে 3 জন আছে, ঠিক আছে? তাহলে 3 জন আছে, কটা পরিবারে আছে? দেখো দুটো পরিবারে আছে, দুটো পরিবারে, বোঝা গেছে? তাহলে সর্বোচ্চ 3 জন কটা পরিবারে আছে? দুটো পরিবারে আছে। আর এরা সর্বোচ্চ 4 জন কটা পরিবারে আছে? 1, 2, 3, 4, 5, 5টা পরিবারে আছে। আর 5 জন সর্বোচ্চ কটা পরিবারে আছে? 3টে পরিবারে আছে, ঠিক আছে? আর 6 জন আছে কটা পরিবারে? 1, 2, 3, 4, 5, 6, 6টা পরিবারে। আর 7 জন আছে কটা পরিবারে? 3টে পরিবারে। 1, 2, 3, 3টে পরিবারে আছে। আর 8 জন আছে কটা পরিবারে? একটা পরিবারে। তাহলে মোট 20টা পরিবারের মধ্যে লোক সংখ্যা মোট কত পেলাম আমরা? হিসেব করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। দেখো 20টা পরিবারের মধ্যে আমরা মোট কতজন সদস্য পেলাম? দেখো এখানে দেখো মোট 20টা পরিবারের মধ্যে আমরা তথ্যচিত্র পেলাম। এবার দেখি তাহলে মোট কতজন হবে। দেখো এখানে কি লেখা আছে দেখো তো, যে 3 জন সদস্যযুক্ত পরিবার 2টি আছে, আর 2টি আছে মানে দুটো টিক চিহ্ন দিয়েছে। আবার 4 জন আছে মানে কি 4 জন সদস্যযুক্ত পরিবারে 5টি আছে। কটি পরিবার আছে? 5টি পরিবার আছে, আচ্ছা বেশ। এবার দেখো, এবার পরের পাতা যদি দেখি আমরা, দেখো এদিকে ট্যালি মার্ক কাকে বলবো আমরা? ট্যালি মার্ক এভাবে দিচ্ছি, দেখো যে পরিবারের সংখ্যা দিয়েছিলাম না, টিক চিহ্ন দিয়েছিলাম, এই টিক চিহ্নের পরিবর্তে এরকম দাগ দেবে, ঠিক আছে? এরকম দাগ দেবে। আর 3 জন আছে কটা পরিবারে? দুটো পরিবার, দুটো দাগ দেবে, দুটো দাঁড়িয়ে দেবে। আর 4 জন আছে কটা পরিবারে? 1, 2, 3, 4, 5, 5টা পরিবারে। কেমন? এরকম দাঁড়িয়ে দেওয়াকে কী বলা হয়? ট্যালি মার্ক বলা হয়। এরপর দেখো তোমাদের সংখ্যাটা হয়তো একটু মুখস্থ করে রাখবে, পরিসংখ্যা কাকে বলে, পরিসংখ্যা বিভাজন বা পরিসংখ্যা কাকে বলে, ফ্রিকোয়েন্সি, এই সংখ্যাটা তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। তারপরে দেখো
এই পরিবারের সদস্য সংখ্যা কতজন আছে? দেখো ৩ জন আছে। দেখো এখানে সেই টেবিলটা কীভাবে, এখানে হচ্ছে সর্বশেষ সঠিক তথ্যচিত্রের সঠিক টেবিল। দেখো ৩ জন আছে কটা পরিবারে? দেখো ২টো পরিবারে। আর ৪ জন আছে মোট কটা পরিবারে? দেখতে পাচ্ছি ১, ২, ৩, ৪, ৫, ৫টা পরিবারে আছে। আর ৫ জন আছে কটা পরিবারে? ৩টে পরিবারে। দেখো যখন ৫টা পরিবার হয়ে যাবে তখন কি এটা একটা সার্কেল হবে। যখন ৫টা পরিবার হয়ে যাবে তখন একটা সার্কেল হয়ে যাবে। আর ৬ জন আছে তখন কী হবে? কটা পরিবারে? এখানে একটা দেখো ৫ জন হয়ে ১ জন বেশি হচ্ছে, অর্থাৎ 6টা পরিবারে আছে। ৫ জন হলে একটা সার্কেল হবে, আর একটা অতিরিক্ত হচ্ছে। মোট কটা পরিবার হচ্ছে? 6টা পরিবার হচ্ছে। আর ৭ জন আছে কটা পরিবারে? ৩টে পরিবারে। আর ৮ জন আছে কটা পরিবারে? একটা পরিবারে। বুঝেছো? চলো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এবারে সেই ট্যালি মার্কটার সঠিক নিয়মটা কী হচ্ছে এবার দেখে নাও। দেখো এখানে সেই তথ্যচিত্রটা দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে ট্যালি মার্কটা একটু অন্যরকম সাজিয়ে দেওয়া হয়েছে। দেখো এটা হচ্ছে তোমাদের সঠিক ট্যালি মার্ক। দেখো ৩ জন আছে কটা পরিবারে? 2টি পরিবারে। আর ৪ জন আছে কটা পরিবারে? মোট সর্বোচ্চ 5টা পরিবারে। দেখো ১, ২, ৩, ৪, যেটা সার্কেল হয়েছিল 5টা না, সেই 5টা আরেকটা দাঁড়িয়ে না দিয়ে তখন কী করবে? একটা কেটে দেবে। মোট কটা হলো? 5টা হলো। তাহলে ১, ২, ৩, ৪ আর 5 কটা পরিবারে হলো? 5টা পরিবারে। আর 5 জন হয়েছে কতজন? 3টে পরিবারে। 6 জন রয়েছে কটা পরিবারে? ৪, ৫ আর ৬টা পরিবারে। দেখো ১, ২, ৩, ৪টা, আর অতিরিক্ত যদি হয়, যদি থাকে সেটা একটা কেটে দেবে। কেটে দিলে 4টাকে কেটে দিলে কত হবে? মোট 5টা হয়ে যাবে, আর এটা 6টা হয়ে গেল। হয়ে গেছে? এটা হচ্ছে তোমাদের ট্যালি মার্কের সঠিক নিয়ম। হয়ে গেছে? এরকম আছে। তাহলে মোট কজন আছে? 3টে পরিবারে। 3 জন করে সদস্য আছে কটা পরিবারে? 2টো পরিবারে। আর 4 জন করে সদস্য আছে কটা পরিবারে? 5টা পরিবারে। এটা হচ্ছে পরিবারের সংখ্যা। এরকম টেবিলটা সাজিয়ে দেবে, পরিবারের সংখ্যা, ট্যালি মার্ক। এটা তো খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা পরীক্ষায় অবশ্যই দেবে। ট্যালি মার্কের তথ্যচিত্র যদি সাজাও, এই টেবিলটা তোমরা ব্যবহার করবে। বুঝেছো? একটা এক্সাম্পল দিয়েছে। দেখো প্রথম শ্রেণী দিয়েছে। প্রথম শ্রেণীতে দিয়েছে কতজন আচ্ছা ছেলে মেয়ের সংখ্যা আছে। প্রথম শ্রেণীতে ছেলে মেয়ের সংখ্যা কত আছে? আমার সংগ্রহ করে তথ্য ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে দেখি। তো 20টি পরিবারের কতজন ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে পড়ে, অর্থাৎ কতজন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তার তথ্য সংগ্রহ করেছে। এই তথ্যটা একটা টেবিলের মধ্যে দেওয়া আছে। এইরকম টেবিল তোমরা সাজিয়ে নিয়ে ফেলবে। বুঝেছো? অনেকগুলো তথ্য বা সংখ্যা দিয়ে দেবে, সেখান থেকে তোমরা সাজিয়ে নিয়ে এই টেবিলটা তোমরা অবশ্যই পূরণ করবে এইভাবে। বুঝেছো? প্রথম শ্রেণী সংখ্যা দেবে। প্রথম শ্রেণীতে কতজন প্রাইমারিতে পড়ে? দেখো 1, 2, 3, 4 আর 5, 6, 7, 8, 8জন। 8জন ছেলে মেয়ে প্রথম শ্রেণীতে পড়ে, 8জন ছেলে মেয়ে। বুঝেছো? কী করলাম? এই যে কেটে দিলে এটা একটা তোমাদের ট্যালি মার্ক। তাহলে 1, 2, 3, 4, 4-এর অধিক হলে যদি হয়, তখন যদি 4-এর অধিক আছে, অনেকগুলো আছে, 8টা আছে, সুতরাং 4টি, আর 1টি হলে 5টি হবে, 6, 7, 8। বুঝে গেছে? তারপরে দেখো এখানে 16 জন আছে। দেখো 4র্থ শ্রেণীতে পড়ে, প্রাইমারিতে 4র্থ শ্রেণীতে পড়ে কতজন ছেলে মেয়ে? দেখো 1, 2, 3, 4, 5, 5জন হয়েছে। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5, 3, 15, একে 16। বোঝা গেছে? ট্যালি মার্ক নিয়মটা বোঝা গেছে? এরপর দেখো, এরপর আসি, এখানে যে তথ্যচিত্র এইরকম দিয়েছে, এইরকম তোমাদের পরীক্ষা আসতে পারে। বুঝেছো? এইরকম তথ্যচিত্র দেওয়া অনেকগুলো তথ্য থাকবে। সর্বনিম্ন আর সর্বোচ্চ সংখ্যা কত আছে আমাদের বের করতে হবে। তাহলে সর্বনিম্ন সংখ্যাটা কত আছে বের করি। সর্বনিম্ন 120 লিখেছি। সর্বনিম্ন সংখ্যা আছে, এখান থেকে সবথেকে ছোট সংখ্যাটা বার করবে। 120 হচ্ছে সবথেকে ছোট। এরপরে কত আছে? এরপরের সংখ্যা কত আছে? 121। এরপরে আছে 122 থেকে এরকম 127। সর্বোচ্চ কত আছে? 127। তাহলে 120 কটা আছে? দেখো এতগুলো সংখ্যার মধ্যে 120 কটা আছে? 120 দুটো আছে, অর্থাৎ দুটো তার ট্যালি মার্ক দেবো। আর 121 কটা আছে? দুটো আছে, তাই ছাত্র সংখ্যা কত দেবো? 2 দেবো। তাহলে 122 কটা আছে এই তথ্যচিত্র, এই সংখ্যাচিত্র বা তথ্যচিত্রের মধ্যে কটা আছে 122? দেখো এখানে 7টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এখানে ভুল রয়েছে। 1, 2, 3, 4 অতিরিক্ত আছে, মানে কি এটা দেবে না, অর্থাৎ 5। কী বললাম? 1, 2, 3, 4, 5, আর মোট 7টা আছে। 6, 7 একটা অতিরিক্ত দেওয়া আছে। ট্যালি মার্কটা তোমরা এইভাবে দেবে, অর্থাৎ 7টা আছে, মানে কি ট্যালি মার্ক কীভাবে দেবে? 1, 2, 3, 4 আর 7টা আছে, 5, 6, 7। বুঝে গেছে? 7টা এইভাবে হয়েছে। রয়েছে 123 জন। 123 সংখ্যাটা কতবার আছে? 5 বার আছে। তোমরা কী করবে? 1, 2, 3, 4, 5 এইটুকু থাকবে। বুঝা গেছে? তো রয়েছে 124 কটা সংখ্যা আছে? 5টা আছে। 1, 2, 3, 4, 5 রয়েছে। 125, 24 হচ্ছে 125 কটা আছে? 5টা আছে। 1, 2, 3, 4, 5। বুঝা গেছে? 126 কটা আছে? 3টে আছে।
আর 127 কটা আছে, একটা আছে, বুঝে গেছে? এইভাবে টেবিল তোমরা সাজিয়ে তোমরা তথ্যচিত্র এই বা টেবিল, এই তথ্যচিত্র বা এই টেবিলটা এইভাবে তোমরা লিখবে। প্রথমে যে নাম থাকবে সেই নামটা দেবে, একক নাম দেবে, এখানে দিয়ে যে উচ্চতা দিয়েছে, কোথাও থাকবে সপ্তাহ থাকবে, কোথাও থাকবে শ্রেণী থাকবে, কোথাও পরিবারের সংখ্যা থাকবে, এইখানে সেই নামটা দেবে, তারপরে ট্যালি মার্ক দেবে, তারপরে ছাত্র যদি হয় ছাত্র সংখ্যা দেবে, ঠিক আছে? পরিবারের সংখ্যা যদি হয় পরিবারের সংখ্যা দেবে। এইভাবে তোমরা এই তথ্যচিত্র থেকে তোমরা এই টেবিলটা তৈরি করবে, বুঝে গেছে? এবারে যে স্তম্ভচিত্রটা একটা তোমাদের প্র্যাকটিস করে দিই। দেখো স্তম্ভচিত্র তোমরা একটু গুরুত্বপূর্ণ স্তম্ভচিত্র, এটা কিন্তু তোমরা পাস করতে পারবে এই স্তম্ভচিত্র থেকে। কীভাবে করবে স্তম্ভচিত্রটা আমি শিখিয়ে দিচ্ছি। যে একটা প্রশ্ন আমি ধরি, দেখো এখানে দিয়েছে যে এখানে প্রথম প্রশ্নটা, এখানে প্র্যাকটিস সেটা আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে করতে হচ্ছে, আমি আর করছি না। দেখো এখানে দেখো গান গাইতে ভালোবাসে সুজাতার বন্ধুর সংখ্যা। সুজাতার কতজন বন্ধু গান গাইতে পারে, আর সুজাতার কতজন বন্ধু নাচ করতে পারে, সুজাতার কতজন বন্ধু আঁকতে পারে, সুজাতার কতজন বন্ধু অভিনয় করতে পারে। দেখতে পাচ্ছেন এখানে সুজাতার 4 জন বন্ধু গান গাইতে পারে, সুজাতার 5 জন বন্ধু নাচতে পারে, 7 জন বন্ধু আঁকতে পারে, আর 4 জন বন্ধু অভিনয় করতে পারে। তাহলে এটাকে যদি আমরা এই স্তম্ভচিত্রের আমরা অঙ্কন করি, এই স্তম্ভচিত্রে প্রথমে কী করবে, তোমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ লিখবে, ঠিক আছে? এই সাইডটা তোমরা এক্স অক্ষ দেবে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ দেবে। আর এইরকম অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ সমকোণ সংলগ্ন এইরকম রেখা অঙ্কন করে দেবে। তোমরা স্কেল দিয়ে দেখবে, স্কেল দিয়ে নির্দিষ্ট বার রেখে দেবে। তাহলে এখানে নিচের স্তম্ভ কটা হবে, এখানে স্তম্ভ কটা হবে বলো তো? স্তম্ভ হবে কটা? স্তম্ভ হবে, লক্ষ্য করো, স্তম্ভ হবে কটা, দেখো এখানে স্তম্ভ হচ্ছে, এখানে দেখো এখানে কতগুলো একক আছে, গান গাইতে পারে একটা, নাচতে পারে একটা, দুটো, আঁকতে পারে তিনটে, অভিনয় করতে পারে চারটে, মোট 4টে স্তম্ভ হবে। কতগুলো স্তম্ভ হবে? 4টে স্তম্ভ। তাহলে এখানে স্তম্ভ দেখো, স্তম্ভ 4টে হয়েছে, 1 2 3 4। গান গাইতে পারা, গান গাওয়া, নাচ করা, আঁকা, অভিনয় করা। এবার তোমরা এই যে দুই স্তম্ভগুলো না একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে। এবার ছোট বড় কিন্তু হলে হবে না, তখন নির্দিষ্ট দূরত্বে কিন্তু এই স্তম্ভগুলোকে থাকতে হবে। তখন তোমরা কি করবে, এই স্কেল দিয়ে তোমরা কি করবে, 0 পয়েন্টে তোমরা স্কেলটা ধরবে, 0 সেমিতে এখানে রেখে এবার দেখবে একটা নির্দিষ্ট দূরত্ব নেবে। কটা স্তম্ভ হবে? 1 2 3 4, 4টে স্তম্ভ হবে। 4টে স্তম্ভ যদি হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা একক দূরত্ব নিয়ে নেবে। এখানে দেখো 1 সেন্টিমিটার করে নিয়েছে, তাহলে প্রতিটা স্তম্ভের মধ্যে দূরত্ব কত হচ্ছে? 1 সেন্টিমিটার। তোমরা কি করবে, যে মোট কতগুলো হচ্ছে, এই দেখো 1 সেন্টিমিটার করে দূরত্বে কিন্তু এই স্তম্ভগুলো থাকবে। স্তম্ভগুলোরও দূরত্ব হবে 1 সেন্টিমিটার, এবং দুটো স্তম্ভের মাঝের দূরত্ব কিন্তু 1 সেন্টিমিটার করবে, বুঝা গেছে? তোমরা এই স্তম্ভচিত্রটা খুব ভালো করে যদি তোমরা প্র্যাকটিস করো, সেক্ষেত্রে এই স্তম্ভচিত্র থেকে সঠিক উত্তরটা সঠিক নাম্বারটা তোমরা পেয়ে যাবে। দুটো স্তম্ভের মধ্যে দূরত্ব কিন্তু সমান থাকতে হবে, কোনোটা ছোট বা কোনোটা বড় হলে চলবে না। আরেকটা কথা, আর স্তম্ভের দূরত্বও সেই সমান হতে হবে। দেখো আমি 0 থেকে স্তম্ভের প্রথম অর্থাৎ গান গাওয়া পর্যন্ত এখান থেকে 1 সেন্টিমিটার পেয়েছি, আবার গান গাওয়াটাও 1 সেন্টিমিটার, অর্থাৎ এইরকম তোমরা প্রথমে পয়েন্ট দিয়ে নেবে। কটা স্তম্ভ হবে? এখান থেকে এইটুকু ফাঁকা রেখে 1 সেন্টিমিটার প্রতিটা স্তম্ভের কিন্তু, বা প্রতিটা স্তম্ভ বা প্রতিটা স্তম্ভের মধ্যে দূরত্ব কিন্তু 1 সেন্টিমিটার করে রাখবে। শুধুমাত্র গান গাওয়া নয়, অন্যান্য যখন প্রশ্নগুলো পড়বে তখন তোমরা এইভাবে একটা নির্দিষ্ট দূরত্বে কিন্তু, সমান দূরত্বে কিন্তু এই স্তম্ভগুলো অঙ্কন করবে। তাহলে এখান থেকে 1 সেন্টিমিটার, আবার স্তম্ভটা 1 সেন্টিমিটার রয়েছে, আবার এখান থেকে 1 সেন্টিমিটার, আবার স্তম্ভটা 1 সেন্টিমিটার রয়েছে, আবার এখান থেকে আবার 1 সেন্টিমিটার, এখান থেকে আবার 1 সেন্টিমিটার, আর দূরত্বও সেই 1 সেন্টিমিটার রয়েছে। তো তোমরা প্রথমে কী করবে, 1 সেন্টিমিটার নিয়ে এখানে পয়েন্ট দেবে, এখানে পয়েন্ট দিয়ে এটা একটা স্তম্ভ হয়ে যাবে 1 সেন্টিমিটার, আবার 1 সেন্টিমিটার ফাঁকা দেবে, আবার 3 সেন্টিমিটার থেকে তোমরা কী করবে, আবার 4 সেন্টিমিটার মধ্যে এখানে পয়েন্ট দেবে, এটা তোমরা স্তম্ভের একটা দাগ দিয়ে দেবে। আবার 1 সেন্টিমিটার ফাঁক বা গ্যাপ দিয়ে আবার 5 সেন্টিমিটার থেকে আবার 6 সেন্টিমিটার পর্যন্ত একটা বার হবে। আবার 6 সেন্টিমিটার থেকে 7 সেন্টিমিটার ফাঁকা রাখলে আবার 7 থেকে 8 পর্যন্ত একটা স্তম্ভ হবে। এরকম পয়েন্ট দিয়ে কিন্তু তোমরা কি স্তম্ভচিত্র অঙ্কন করে তোমরা দাগ দিয়ে দেবে। এবার একক কী দেবে দেখো, এবার এদিকে দিয়ে দিলাম আমরা গান গাওয়া, নাচ করা, আঁকা, এটা কিন্তু কী হবে, এটা তোমরা দিবে গান গাওয়া, নাচা, এখানে কিছু নেই মানে কি দেওয়ার প্রয়োজন নেই। আর এইদিকে কিন্তু সুজাতার বন্ধু সংখ্যা, এই দিকটা হবে সুজাতার বন্ধুর সংখ্যা। দেখো তো এই টেবিলটার মধ্যে সবচেয়ে বেশি ছাত্র সংখ্যা কোথায় আছে, বা বন্ধু সংখ্যা কোনটায় আছে, আঁকতে পারতে, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা কত আছে, 7 আছে, আর সর্বনিম্ন কত আছে, 4 আছে। সুতরাং তোমরা কী করবে, এদিকেও সেই একইভাবে তোমরা অঙ্কন করবে, 1 সেন্টিমিটার করে করবে, অর্থাৎ সর্বদা 1 সেন্টিমিটার করে করবে।
এখানে হয়তো 1 সেন্টিমিটার করে বেশি আছে, দেখো 1 সেন্টিমিটারের কম আছে, সুতরাং তোমরা এদিকে বারটাও তোমরা 1 সেন্টিমিটার করে ধরবে। এখানে সর্বোচ্চ আছে 7, তোমরা 7 সেন্টিমিটার পর্যন্ত বা 8 এক একক বেড়ে নেবে, একটা একক বাড়িয়ে নেবে। এখানে 7 পর্যন্ত আছে, 7 পর্যন্ত না দিয়ে 8 পর্যন্ত ধরবে। তাহলে প্রতিটা কিন্তু 1 সেন্টিমিটার করে তোমরা এরকম দাগ দিয়ে দিবে, 1 সেন্টিমিটার করে একটা নির্দিষ্ট দূরত্বে দাগ দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আমরা দাগ দেওয়ার পর এখানে বলে দেবে 0 থেকে 1 প্রতিটা ঘরের ডিস্টেন্স কত হবে, দেখো 1 অর্থাৎ 1 সেন্টিমিটার করে হচ্ছে। এই 1 সেন্টিমিটারকে তোমরা কি করবে, 1 ঘর ধরবে। এখানে লিখে রাখবে উলম্ব রেখায় 1 ঘর সমান 1 জন বন্ধু, উলম্ব রেখায় 1 ঘর সমান 1 জন বন্ধু, বুঝেছে? এখানে এইটুকু তোমাদের অবশ্যই দিতে হবে। এটা কিন্তু তোমাদের স্তম্ভচিত্রের উপরে বা এই ডান দিক বরাবর উপরের দিকে তোমরা অবশ্যই দেবে। আর এই স্তম্ভচিত্রটা তোমরা সবসময় পেন্সিলের সাহায্যে করবে, বুঝেছে? এরপরে দেখো, এরপরে একটা স্তম্ভচিত্র এখানে প্র্যাকটিস আছে, প্র্যাকটিসগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এখানে একটা দিয়ে দেওয়া হয়েছে স্তম্ভচিত্র। এখানে আমাদের স্কুলের গত 5 বছর এই যে কোষে দেখি 13টা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। স্তম্ভচিত্রটা কীভাবে করবে তোমরা আমি বলে দিয়েছি, কেমন? আর এই স্তম্ভচিত্র সবসময় তোমরা কী করবে, পেন্সিলের সাহায্যে তোমরা পেন্সিল আর স্কেলের সাহায্যে তোমরা ব্যবহার করবে, পেনে ব্যবহার করবে না। চলো এরপরে কী বলছে, ট্যালি মার্ক হয়ে গেছে, স্তম্ভচিত্র হয়ে গেছে। এরপর দশমিক সংখ্যা আছে, তারপরে ম্যাট্রিক্স আছে, আবৃত দশমিক সংখ্যা, লসাগু অসাগু আছে, শতকরা আছে। তাহলে চলো এইগুলো তোমরা কিভাবে প্র্যাকটিস করবে আমি বলে দিই। দেখো দশমিক সংখ্যাটা অতিরিক্ত সহজ। দেখো কীভাবে দশমিক সংখ্যা যোগ বিয়োগ যারা জানো অবশ্যই তারা গণিতটা করতে পারবে। তাহলে তো আমি একটু একটু করে ধারণা দিই, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। দশমিক সংখ্যা কী জিনিস দেখো, দশমিক সংখ্যা দেখো আমি লিখলাম 1.25 লিখলাম। তাহলে 1.25 যদি হয়, আরেকটা সংখ্যা লিখলাম গুণিতক 2.5। যদি গুণ করতে বলা হয় তাহলে কী করবে তোমরা, যদি গুণ করতে বলা এই দশমিক সংখ্যা যদি গুণ করতে বলা হয় সেক্ষেত্রে কী করবে তোমরা কিন্তু সাধারণ গুণ করবে। কোনো একটা ফাঁকা জায়গা বা রাফে তোমরা সাধারণ গুণ করবে, অর্থাৎ 125 গুণিতক 25 গুণ করে ধরো বেরোলো 2, 7, 5 আর 5। তাহলে দেখো এই প্রথম সংখ্যা কত, 1.25 ছিল। দেখো এই 1.25 এই সংখ্যাটা দেখো শেষ থেকে কতগুলো অঙ্কের আগে দশমিক আছে বলো তো, 2টো অঙ্কের আগে দশমিক আছে, 1, 2, 2টো অঙ্কের আগে দশমিক আছে। সুতরাং কটা অঙ্ক পেলাম আমরা, প্রথম সংখ্যায় কটা অঙ্ক পেলাম, ডান দিক থেকে 2টো অঙ্ক পেলাম। আর এখানে দশমিকটা কত অঙ্কের আগে আছে, একটা অঙ্ক, ডান দিক থেকে একটা অঙ্কের আগে আছে। মোট কটা অঙ্কের আগে দশমিক আছে, দেখো মোট 3টে অঙ্কের আগে দশমিক আছে। অর্থাৎ আমরা দশমিকটা কত বসাবো, মোট ডান দিক থেকে 3টি অঙ্কের আগে দশমিক বসাবে, 1, 2, 3, এখানে দশমিকটা বসাবে, বোঝা গেছে? এখানে তোমরা দশমিকটা বসাবে, বোঝা গেছে? 2.755, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে উত্তর কত হবে তোমাদের। আমি কিন্তু গুণ করছি না, আমি ধরে নিয়েছি একটা সংখ্যা, গুণ করছি না। তাহলে কত হবে তোমাদের উত্তরটা, কত হবে 2.755, 2.755, ঠিক আছে? এবার চলো আর ভাগ নিয়মটা শিখিয়ে দিই। দেখো যদি 1.25 গুণিতক ভাজিতক দাও, ভাজিতক 25, 1.25 যদি আমি ভাগ করলে কী করবো আমরা, ভাগ মানে কি জানি, বাই জানি। দেখো 1.25 আর নতুন পেজ আমি ওপেন করছি। দেখো আমরা ভাগটা করছি, দশমিক ভগ্নাংশের ভাগটা আমরা করছি। ধরো 1.25 সঙ্গে আমরা ভাগ করব 2.5 ভাগ করব। আমরা ভাগ মানে কি জানি, বাই জানি। দেখো 1.5 আমরা উপরে লিখবো আর নিচে লিখবো 2.5 লিখবো, তাই না? এবার করে দেখো এই দশমিক সংখ্যাকে আমরা সামান্য ভগ্নাংশ করবো। সামান্য ভগ্নাংশ করলে 1.25 মানে কত হবে, 125/100, তাই না? এটা নিশ্চয়ই জানো। 1.25কে সামান্য ভগ্নাংশ করলে কত হবে, 125/100 হবে। আমরা 125 কী করবো, আমরা 125টা দশমিক বাদ দিয়ে প্রথমে লবে কী বসাবো, পুরো সংখ্যাটা বসাবো। আর হরে কী হবে, দেখো দশমিক মানে ধরো 1 আছে, আর দশমিক পরে কটা অঙ্ক আছে, 2টো অঙ্ক, অর্থাৎ 2 শূন্য বসে দাও। নিচেটাও সেই একই রকম করে ভাগ করবে। 2.25কে যদি 2.5কে যদি আমরা সামান্য ভগ্নাংশ করি, কত করবে, 25/10। এবার কিন্তু কী করবে, এই উপরে ভগ্নাংশটা তোমরা সাধারণভাবে নামিয়ে নিয়ে আসো, 125/100। আর গুণিতক দাও, ভাগ আছে, গুণ করলে কিন্তু পরের সংখ্যাটা উল্টে যাবে, অর্থাৎ 10/25 হয়ে যাবে। কারেক্ট করে দাও। 25/5 কিন্তু হবে 25/5 125, আর 10 আর 10, অর্থাৎ একটা 10 পড়ে থাকবে। কত পেলাম আমরা, 5/10 পেলাম। আর 5/10 মানে কত হবে, দেখো লবটা প্রথমে বসিয়ে দেবে, লবটা বসিয়ে দিলাম প্রথমে।
আর দেখো একের পিঠে কটা শূন্য আছে, একটা শূন্য আছে, অর্থাৎ সুতরাং আমরা আমাদের উত্তরে কিন্তু বা লবের একটা অঙ্কের আগে দশমিক বসবে, অর্থাৎ এখানে দশমিক বসবে, তার একটা শূন্য বসে দাও, 0.5 উত্তর হবে, ঠিক আছে। তাহলে 1.25কে যদি আমরা 2.5 দিয়ে ভাগ করি, ভাগফল কত হবে, 0.5 হবে, ঠিক আছে। এবার চলো এরপর কি দেখছি আমরা, দশমিকের ভগ্নাংশের ভাগ গুণ আমরা শিখে গেছি। যদি বলা হয় ধরো 5 ভাজিতক 2.5, এটা তোমরা কীভাবে করবে? 5 ভাজিতক 2.5, এটা পূর্ণ সংখ্যার সঙ্গে আমরা কি হচ্ছে, পূর্ণ সংখ্যাকে 2.5 ভগ্নাংশ দিয়ে আমরা কি হচ্ছে ভাগ করবো। কীভাবে করবে দেখো, আমরা সেই একই রকমভাবে করবো। দেখো 5 প্রথমে বসাবো, ভাজিতক দেবো, এই 2.5কে দশমিক ভগ্নাংশকে আমরা সামান্য ভগ্নাংশ নিয়ে আসবো, 2.5/10, হয়ে গেছে। এবার আমরা কি করব, এই ভাগ আছে আমরা গুণ করে উল্টে দেবো, তাহলে 5 গুণিত কী করবো, এই সংখ্যাটা উল্টে যাবে, গুণ করলে পরের সংখ্যাটা উল্টে যাবে, কত 10/25 হবে, আচ্ছা। কত পেলাম আমরা, কারেক্ট করবো, 5 5 কত পেলাম 25, আর 5 দুগুণে কত হচ্ছে 10, অর্থাৎ উত্তর কত হলো 2 হলো, বুঝেছে, উত্তর হলো 2 হলো। এইভাবে তোমরা কিন্তু এই অধ্যায়টা কত নম্বর অধ্যায় আছে, দেখো দশমিক ভগ্নাংশ তোমাদের 7 নম্বর অধ্যায় আছে, মূলত দশমিক ভগ্নাংশ 7 নম্বর অধ্যায় আছে। দেখো এই দশমিক ভগ্নাংশ 7 নম্বর অধ্যায় রয়েছে, এই অধ্যায়টা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে দেখো তার ম্যাট্রিক্সটার নিয়মটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো ম্যাট্রিক্সটা করবে, দেখো কীভাবে ম্যাট্রিক্সটা করবে, কীভাবে তোমরা ম্যাট্রিক্স পদ্ধতি তোমরা জানো। দেখো ম্যাট্রিক্সটা কীভাবে হয়, তোমরা কিলো হেক্টর ডেকামিটার অনেকে জানো, প্র্যাকটিস করেছো। প্রথমে কিলো হবে, হেক্টো, তারপর ডেকা, তারপরে মিটার, ডেসি, সেন্টি, হচ্ছে মিলি। এই মিটারে যদি এখানে মিটার দেওয়া আছে, এখানে তোমরা গ্রাম করতে পারো, এটা লিটার করতে পারো। যদি এখানে গ্রাম থাকে তখন কী হবে, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, মিটারটা উঠে যাবে ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, কেমন। আর যদি লিটার হয় কি করবে, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। আর মিটার যদি হয় সেক্ষেত্রে কী করবে, কিলোমিটার হবে, হেক্টোমিটার হবে, ডেকামিটার হবে, আর মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে এবার দেখো এই ম্যাট্রিক্সের নিয়মটা দেখো, তোমরা মনে রাখবে প্রতিটা ঘরের মধ্যে ডিস্টেন্স কত আছে, 10 একক করে আছে, 10 একক করে আছে, প্রতিটা ঘরের ডিস্টেন্স কিন্তু 10 একক করে আছে, 10 একক করে আছে। আর এই ক্ষেত্রে বলা হচ্ছে, তাহলে এক্ষেত্রে তোমরা কী করবে, দেখো মনে রাখবে ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী ডান দিকে ক্রমশ গেলে কী হয়, ডান দিকে গেলে গুণ হবে, আর বাম দিকে গেলে কী হবে, সর্বদা কী হবে, ভাগ হবে। বাম দিকে গেলে ভাগ হবে, আর ডান দিকে গেলে কী হবে, গুণ হবে। তাহলে যদি বলা হয় তোমাদের বলো তো 1 কিলো সমান কত হেক্টর হবে, 1 কিলো সমান কত হবে, 10 হেক্টর হবে। আমি কি বলেছি, প্রতিটা ঘরের ডিস্টেন্স কিন্তু 10 একক করে আছে। আর কিলো থেকে যদি ডেকা হয় কত হবে, 1 কিলো সমান কত ডেকা হবে, 100 ডেকা, 10 দশা কত হবে, 100 হবে, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা তোমরা এভাবে প্র্যাকটিস করবে, এই এককের মানগুলো তোমরা প্র্যাকটিস করবে। তার কি বলা আছে, তারপরে আমার সাজেশনের মধ্যে কী থাকছে, তারপরে দেখো ম্যাট্রিক্স করবে আবৃত দশমিক সংখ্যা থাকবে। আবৃত দশমিক সংখ্যা কীভাবে আছে, তো তোমাদের আবৃত দশমিক সংখ্যা কত নম্বর অধ্যায় আছে, আবৃত দশমিক সংখ্যা 10 নম্বর অধ্যায় আছে, 10 নম্বর অধ্যায় তোমাদের আবৃত দশমিক সংখ্যা আছে। সেই আবৃত দশমিক সংখ্যাটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, তুমিও পারবে আবৃত দশমিক সংখ্যা করতে। কীভাবে, দেখো 10 নম্বর অধ্যায় যদি আমরা আবৃত দশমিক সংখ্যা দেখি, সেক্ষেত্রে তোমরা সহজে করতে পারবে আবৃত দশমিক সংখ্যা কীভাবে করতে হয়। দেখো এখানে আমি একটা প্র্যাকটিস করে দিচ্ছি। দেখো এখানে যদি আবৃত দশমিক সংখ্যা আমি দেখো এই সংখ্যাটা একটা করে দিই, ধরো এই দুটো সংখ্যা আমি যদি করিয়ে দিই, দেখো কীভাবে করবে আবৃত দশমিক সংখ্যা, তোমরা কীভাবে প্র্যাকটিস করবে। আবৃত দশমিক সংখ্যা দেখো প্রথমে কী করবে, যদি আমরা 0.5 আর 4 যদি হয় সেক্ষেত্রে কী হবে, পৌনঃপুনিক দেওয়ালে দিলাম। এক্ষেত্রে কী হবে, দেখো আমরা যদি করি এক্ষেত্রে 0.54 যদি হয়, এক্ষেত্রে কী করবে, প্রথমে বাই দেবো, বাই দিয়ে একটু বড় করে বাই দেবো, দেওয়ার পর প্রথমে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে মোট সংখ্যাটা উপরে বসে দাও, কত হচ্ছে ধারে 5 আর 4, দশমিক আর পৌনঃপুনিক দুটো মান তুলে দিলাম, তুলে দিয়ে কী হলো 54 হলো, 5 4 পেলাম 54 হলো। আর নিচে কী করবে, দশমিক মানে তোমরা ধরো 1,
আর এরপরে কটা সংখ্যা আছে, কটা অঙ্ক আছে, দুটো অঙ্ক। অর্থাৎ আমরা জানি সাধারণ নিয়মে দশমিক ভগ্নাংশ নিয়মে যদি সামান্য ভগ্নাংশ করি, এক্ষেত্রে সেই নিয়ম অনুযায়ী তোমরা করবে দশমিক মানে 1, দশমিকের পর মোট কতগুলো অঙ্ক আছে, দুটো অঙ্ক। চোখ বন্ধ করে দুটো অঙ্ক মানে দুটো শূন্য বসে দাও, আর উপরে বিয়োগ চিহ্ন দাও, নিচেও বিয়োগ চিহ্ন দাও। এবার দেখো, এবারে বিয়োগের পর এখানে উপরে লবে কি বসাবো, এরপরে দেখো লক্ষ্য করো, যে অঙ্কের মাথায় প্রথম যে অঙ্কের মাথায় পৌনঃপুনিক থাকবে তার পূর্বে লক্ষ্য করবে দশমিক বাদ দিয়ে মোট কত সংখ্যা আছে। দেখতে পাচ্ছি দশমিক যদি বাদ দিয়ে দেখতে পাচ্ছি শুধুমাত্র শূন্য বসে আছে, তাহলে কোনো সংখ্যা নেই বা অঙ্ক নেই, এক্ষেত্রে আমরা কি শুধু শূন্য বসে দেবো। নিচে কি করব, এবার দেখো আমি এই একই নিয়মে কি করব, দশমিক মানে কি করব, দশমিক মানে 1 বসাবো। এরপর দেখতে পাচ্ছি পৌনঃপুনিক কোন অঙ্কের মাথায় আছে, দেখো দশমিকের পর কোন অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে, এখানে পৌনঃপুনিক আছে। দেখো দশমিক আর পৌনঃপুনিক যে অঙ্কের মাথায় আছে এর মাঝে কোনো সংখ্যা আছে, ফাঁকা সংখ্যা আছে, নেই মানে কি কোনো শূন্য আর বসবে না, এইটুকু থাকবে। তখন কী হবে, আমরা 54 থেকে শূন্য বাদ দিলে কত হবে, 54 হবে, আর 100 থেকে 1 বাদ দিলে কত হবে, 99 হবে। কেমন, এক্ষেত্রে দেখতে পাচ্ছি যদি 54/99 যদি হচ্ছে, এক্ষেত্রে যদি কাটাকাটি হয় কাটাকাটি করবে, না হলে কাটাকাটি করবে না, যেমন সংখ্যা থাকে পড়ে থাকে তেমন ফেলে রাখবে, ঠিক আছে। এরপরে একটা অঙ্ক দিচ্ছি, দেখো এরপরে একটা অঙ্ক দেখো তোমাদের 0.272 পৌনঃপুনিক। এই সংখ্যার যদি আমরা এই আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশ করি, এগুলো হচ্ছে আবৃত দশমিক সংখ্যা থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করা, আবৃত দশমিক সংখ্যা থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করা, সামান্য ভগ্নাংশে পরিণত করা। তাহলে 0.272 পৌনঃপুনিক যদি দেওয়া আছে, একে যদি আমরা সামান্য ভগ্নাংশ করি, সেক্ষেত্রে কী করব, দেখো প্রথমে আমরা কী করব, যে একই নিয়মে আমরা কী করব, দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে মোট সংখ্যাটা তুলে ফেলবো। আগে তো 10 শূন্য হয় না, কোনো সংখ্যার আগে কোনো শূন্য হয় না, সুতরাং আমরা কী করবো, 272 বসালাম, বিয়োগ চিহ্ন দিলাম। নিচে কী করব না, দশমিক মানে আমরা কি জানি 1, এরপরে যতগুলো অঙ্ক আছে চোখ বন্ধ করে ততগুলো শূন্য বসে দাও, 1 2 3, তারপরে বিয়োগ চিহ্ন দেবো। এবার উপরে নিয়ম কি আছে, ভাগে আমি লবে আমরা কি বলেছে, দেখো দশমিক আচ্ছা, যে প্রথমে যে অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে, এখানে এই 2-এর মাথায় পৌনঃপুনিক আছে, তার পূর্বে লক্ষ্য করো কতগুলো সংখ্যা আছে, দেখতে পাচ্ছি 0 2 7, শূন্য তো হবে না, কোনো সংখ্যার আগে শূন্য বসে না, সুতরাং কী পেলাম, 2 7 পেলাম। চোখ বন্ধ করে তোমরা 2 7 লিখে দাও, ঠিক আছে। প্রথমে লক্ষ্য করে, প্রথমে যে অঙ্ক বাম দিক থেকে লক্ষ্য রাখবে, প্রথমে যে অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে সেই সংখ্যার পূর্বে লক্ষ্য করো কতগুলো অঙ্ক আছে, 2 আর 7 আছে, শূন্য বসবে না, 2 আর 7 আছে, আমরা 2 7 বসিয়ে দিলাম। নিচে কি করব, নিচে করব দেখো দশমিক মানে 1 দিলাম। এবার প্রথমে যে অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে সেই অঙ্ক লক্ষ্য করে ধরো, আর দশমিক ধরো, এর মাঝে কতগুলো সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, সুতরাং দুটো সংখ্যা মানে কি দুটো শূন্য বসিয়ে দাও, বুঝেছ, কত হলো 100। এবার আমরা যদি বিয়োগ করি, উপরে লবে বিয়োগ করবো, হরে বিয়োগ করবো, তো 227 থেকে 272 থেকে আমরা 27 বাদ দিই, 272 থেকে যদি আমরা 27 বাদ দিই, কত হচ্ছে, 2 দিয়ে 2 বদলে 0, 7 থেকে 7 বলে কত হচ্ছে, 27 বলা হচ্ছে না, 27, তাহলে 272 থেকে যদি 27 বাদ দিই কত হচ্ছে, এখানে 12 থেকে যদি 7 বাদ দিই কত হচ্ছে, 7 8 9 10 11 12, 5 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 6 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 4 হচ্ছে, আর এখানে 2 হচ্ছে, 245, কত হচ্ছে 245, আচ্ছা 245। আর নিচে দেখো নিচে কিন্তু 1000 থেকে 100 যদি বাদ দিই কত হচ্ছে, 1000 থেকে যদি 100 বাদ দিই কত হবে, 900 হবে, 1000 থেকে 100 বাদ দিলে কত হবে, 900 হবে, আচ্ছা। এবার ওই দুটো সংখ্যা কিন্তু আমরা কী পাবো, আমরা কী দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। এবার তোমরা কাটাকাটি করো, 5 4 20, 4 45, 5 9 45, নিচে করো 5 1 5, 4 0, 5 8 40, 0, 180 পেলাম, তাহলে 49 পেলাম আর 180 পেলাম, বুঝেছো। তাহলে এবার কাটাকাটি হবে, 3 দ্বারা কি কাটাকাটি হবে, 3 একে 3 হবে না, 7 7 নামতে আছে, 7 দ্বারা 180 হবে না, উত্তর কত হলো, 49/180 হলো। এইভাবে তোমরা আবৃত দশমিক সংখ্যাগুলো প্র্যাকটিস করবে। এরপরে সাজেশন রয়েছে, দেখো আমার এরপরে সাজেশন রয়েছে, কি রয়েছে দেখো, এরপরে সাজেশন রয়েছে আমার, এর পরের সাজেশন যেটা রয়েছে, তারপরে হচ্ছে আমি ম্যাট্রিক্স করে বুঝিয়ে দিয়েছি, ট্যালি মার্ক বুঝিয়ে দিয়েছি, ট্যালি মার্ক, তারপরে বা স্তম্ভচিত্র, তারপরে দশমিক সংখ্যা, ম্যাট্রিক্স, আবৃত দশমিক সংখ্যা, লসাগু গসাগু। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, লসাগু গসাগুটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তোমাদের অধ্যায় নম্বর কত আছে, তোমাদের অধ্যায় নম্বর রয়েছে কত, লসাগু গসাগুটা রয়েছে, দেখো তোমাদের অধ্যায় নম্বর হচ্ছে 12, অধ্যায় নম্বর 12তে কিন্তু লসাগু গসাগু রয়েছে। এই লসাগু গসাগুটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, প্র্যাকটিস সিট রয়েছে, এই প্র্যাকটিস সিটের গণিতগুলো তোমরা অবশ্যই করবে, নিজে করি বা কোষে দেখি তবুও একটু দেখবে। এছাড়াও তোমাদের বইতে, টেক্সট বইতে যে প্র্যাকটিস সিট রয়েছে সেটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এরপরে দেখো শতকরা বলা যায়, শতকরা খুব গুরুত্বপূর্ণ, শতকরা অবশ্যই প্রশ্ন আসবে। শতকরা কীভাবে করতে হয় আমি একটু বুঝিয়ে দিই।
দেখো শতকরা তোমরা এইভাবে করবে, যদি আমরা ধরি এইভাবে, দেখো শতকরাটা আমরা যদি করি, শতকরা তোমাদের প্রশ্নবিচিত্রা রয়েছে, সেই প্রশ্নবিচিত্রা আমি করে দিয়েছি, দেখবে অনেক শতকরা রয়েছে, সেই শতকরাগুলোকে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে দেখো এখানে 17 নম্বর স্কুলে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, 9/10কে শতকরা প্রকাশ করো। দেখো আমি যে মডেল স্কুলগুলো প্র্যাকটিস করে দিয়েছি, তোমরা অবশ্যই এই শর্ট প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই পারবে। বা দেখো যদি 9/10কে যদি আমরা শতকরা প্রকাশ করি, তখন কী হবে, গুণিতক 100 করে দেবে, 100 দিয়ে গুণ করলে শতকরা প্রকাশ করা হয়ে যাবে। তাহলে আমরা 0 কেটে দিলাম, 10 9 90, কত হবে, 90% হবে, 90%। তাহলে 9/10কে শতকরা প্রকাশ করতে কত পেলাম, 90% বা 90% পেলাম, বুঝেছে। এরকম কোনো সংখ্যাকে যদি শতকরায় প্রকাশ করি তাহলে কত হবে, সেক্ষেত্রে 100 দিয়ে আমরা গুণ করবো, 100 দিয়ে গুণ করলে কিন্তু শতকরায় প্রকাশ হয়ে গেল, ঠিক আছে। এরপর যদি বলে দেখো 0.8কে যদি আমরা শতকরায় প্রকাশ করি, শতকরায় প্রকাশ করে, সেক্ষেত্রে কী করবে, প্রথমে দেখো তোমরা 0.8 দেখো তোমরা শতকরায় প্রকাশ করলে কী করবে, এক্ষেত্রে তোমরা কি 0.8 গুণিত কত হবে, 100, বুঝছো। তাহলে শতকরা প্রকাশ করলে কত হবে, আমরা কি জানি 8 মানে কত জানি, 8 কত হচ্ছে 10 হচ্ছে, 0.8কে আমরা একটা দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ করলে কত হবে, 8/10 হচ্ছে গুণিতক 100, কত হবে 0 কাটো, কত হচ্ছে 80, কত হচ্ছে 80%, কত হবে 80%। এইভাবে তোমরা শতকরাগুলো প্র্যাকটিস করবে। তোমাদের শতকরা রয়েছে কত নম্বর অধ্যায়ে, শতকরা রয়েছে তোমাদের হচ্ছে গিয়ে 9 নম্বর অধ্যায়। 9 নম্বর অধ্যায়ে যে শতকরা রয়েছে, সেই শতকরা অংশটা এইরকম প্র্যাকটিস করবে। আর আমি বুঝিয়ে দিয়েছি, আমি যে তোমাদের মডেল স্কুলগুলো রয়েছে, সেই মডেল স্কুলগুলো তোমাদের বুঝিয়ে দিয়েছি। আচ্ছা দশমিক সংখ্যার গুণ আরেকটা বুঝিয়ে দিই। দেখো কোনো সংখ্যাকে, কোনো দশমিক সংখ্যাকে যদি আমরা ধরো 2 5 7 .5, এই সংখ্যাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, কী করবে, দেখো সরাসরি এইভাবে করবে। দেখো চোখ বন্ধ করে দেখো, দশমিক যেখানে ভাগ থাকবে তখন কী হবে, দেখো এই 100 কোনো সংখ্যা যদি এরকম হয়, একের পিঠে যতগুলো সংখ্যা শূন্য থাকুক না কেন, সেক্ষেত্রে তোমরা ভাগটা বা গুণ করবে কীভাবে, দেখো এক্ষেত্রে প্রথমে আমি ভাগ করছে, দেখো একের পিঠে দুটো শূন্য আছে, একের পিঠে দুটো শূন্য আছে, মানে কি এই দশমিক সংখ্যা যেখানে আছে, দশমিক সংখ্যা বাম দিকে 2 ঘর পিছিয়ে আসবে। তাহলে সুতরাং দশমিক সংখ্যা এখানে আছে, সুতরাং দুটো শূন্য আছে, মানে কি দশমিক সংখ্যাটা দশমিকটা কী হবে, দশমিক সংখ্যাটা বাম দিকে সরে আসবে 2 ঘর, কী হবে তাহলে 1 2, এখানে বসবে দশমিক, তাহলে 2.575, উত্তরটা এইটুকু হবে। আর যদি গুণ থাকে, যদি আমরা 2.575 যদি গুণিতক 100 যদি থাকে, সেক্ষেত্রে তোমরা গুণ কীভাবে করবে, তোমরা চোখ বন্ধ করে এক নিমেষে এই অঙ্কটা করে ফেলতে পারো। দেখো গুণের সময় হবে দশমিকটা ডান দিকে সরবে, দেখো একের পিঠে দুটো শূন্য আছে, সুতরাং এই দুটো শূন্য মানে কী করবে, ওই দশমিকটা তোমরা 2 ঘর সরিয়ে ফেলবে ডান দিকে, অর্থাৎ 257.5। এইভাবে তোমরা অঙ্কটা শর্টকাটে যদি 1 নম্বরের প্রশ্ন পড়ে এইভাবে তোমরা খুব দ্রুতভাবে এই গণিতটা সমাধান করতে পারবে, বুঝেছো। এরপরে আমার সাজেশন ছিল, কী ছিল, শতকরা ছিল, ম্যাট্রিক্স ছিল, দশমিক সংখ্যা ছিল, আর ছিল আর একটা হচ্ছে কি তোমাদের সংখ্যা, আর একটা সংখ্যা ছিল, আর একটা সাজেশন ছিল তোমাদের, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত সংখ্যা। তোমরা ভালো করে মুখস্থ করে, নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে, নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে, এটা অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে, এখানে এই কত নম্বর অধ্যায় রয়েছে, এটা রয়েছে তোমাদের 16 নম্বর অধ্যায়। 16 নম্বর অধ্যায় তোমরা অবশ্যই এটা দেখবে। আর এখানে আছে সংখ্যারেখা আছে, সম্পূর্ণ সংখ্যারেখা। দেখো এখানে শূন্য যদি হয়, বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক হয়, এখানে শূন্য যদি হয়, বাম দিকের সংখ্যাগুলো হয় -1 হয়, -2 হয়, -3 হয়, আর ডান দিকে হলে কি +1 +2, তারপরে +3 এরকম হবে, তাই না। তাহলে এইভাবে তোমরা সংখ্যারেখাটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপরে যদি বলি, আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা তোমাদের ছেড়ে গেছি, সেটা হচ্ছে ক্ষেত্রফল ও পরিসীমা। দেখো ক্ষেত্রফল পরিসীমা, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রে ক্ষেত্রফল পরিসীমার সূত্রটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। যদি কোনো আয়তক্ষেত্র হয়, যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি বলা হয়, সেক্ষেত্রে তার ক্ষেত্রফল কী হবে আর তার পরিসীমা কী হবে। ক্ষেত্রফলের সূত্র জানি কি, আয়তক্ষেত্র এটা হচ্ছে আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফলের সূত্র কি আছে আমরা জানি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। একক দেবে বর্গ, সেমি থাকলে সেমি দেবে, মিটার থাকলে মিটার দেবে, অর্থাৎ একক।
অর্থাৎ এককের জায়গায় কী দেবে, যদি সেমি থাকে সেমি দেবে, যদি মিটার থাকে মিটার দেবে, বুঝা গেছে। আর পরিসীমার ক্ষেত্রে কী করবে, পরিসীমার সূত্র জানি আয়তক্ষেত্রের পরিসীমা আছে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। একক, শুধুমাত্র একক হবে, পরিসীমার ক্ষেত্রে কোনো বর্গ হবে না, শুধু একক দেবে, মিটার থাকলে মিটার দেবে আর সেমি থাকলে সেমি দেবে, বুঝা গেছে। এটা এই দুটো সূত্র অবশ্যই আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই প্র্যাকটিস করে যেও। এইরকম যদি কোনো অঙ্ক থাকে তোমরা এখানে যদি দৈর্ঘ্য দেওয়া থাকে কোনো ক্ষেত্রফলের, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো দেওয়া আছে, যদি বলে ক্ষেত্রফল কত, তখন কি তোমরা দৈর্ঘ্য আর প্রস্থ তোমরা গুণ করে দিলে কি ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আর যদি পরিসীমা যদি কোনো একটা আয়তকার জমির পরিসীমা যদি বের করতে বলে, তখন কী করবে, দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকলে তখন কি দৈর্ঘ্য এবং প্রস্থের দেওয়া থাকলে সেই দুটোকে যোগ করে 2 দিয়ে গুণ করে দেবে, সেক্ষেত্রে পরিসীমা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বেশ, আর কখন দেখা যাবে, কখনো ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে, তখন কী করবে, ক্ষেত্রফলের সঙ্গে দৈর্ঘ্যটা ভাগ করে দেবে, তখন কী হবে, প্রস্থের মান বেরিয়ে যাবে। যদি প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া নেই, ক্ষেত্রফল দেওয়া আছে, তখন কি দৈর্ঘ্যের মানটা কী হবে, ক্ষেত্রফলের সঙ্গে সবসময় ভাগ করবে, বুঝা গেছে। বেশ, চলো এরপরে বর্গক্ষেত্র একটা দেখে নিই। বর্গক্ষেত্রের চিত্রটা কেমন হয়, আমরা জানি 4টি বাহু সমান হবে। যে জ্যামিতিক বা যে চতুর্ভুজের 4টি বাহু সমান হয় তাকে আমরা কি বলি, বর্গক্ষেত্র বলি। তো এই ক্ষেত্রে এর ক্ষেত্রফলের সূত্র কী হবে, ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, ক্ষেত্রফল সমান কি জানি, ক্ষেত্রফল ইকুয়ালস টু, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় কি, দৈর্ঘ্য অর্থাৎ বাহু গণিতক বাহু সমান কী হবে, বর্গ একক। আর বাহু গণিতক বাহু মানে কি জানি আমরা, বাহুর বর্গ জানি, বাহুর বর্গ একক, বুঝেছ। এবার পরিসীমা যদি হয়, পরিসীমা বর্গক্ষেত্রের বা বর্গাকার জমি যদি পরিসীমা এর করতে বলে, তখন তোমরা কি সূত্র দিবে, তোমরা 4 গুণিতক কী করবে, বাহু, একক কী দিবে, একক হবে, শুধুমাত্র একক হবে, মিটার থাকলে মিটার হবে, আর কি দেখবে সেমি থাকলে সেমি হবে, বোঝা গেছে। তাহলে এইটুকু সূত্রগুলো দিয়ে আমি যেটুকু বোঝালাম, তোমরা যদি অবশ্যই যদি আমার এই সাজেশনটা বা এই আমরা লাস্ট মিনিটে সাজেস্টিভ বা টিপসটা যদি তোমরা ফলো করো, তোমরা অবশ্যই গণিতের ভালো রেজাল্ট করবে। কেমন, আশা করি তোমাদের পরীক্ষাটা কালকে ভালো হোক।